সেদিন রাতের বেলা পোটলাগুলো মাথায় নিয়ে সে জমিতে পৌঁছায় আর দূর থেকে দেখতে পায় প্রতিদিনের মতো সেই আজব লাল গরুটা জমির মাঝখানে দাঁড়িয়ে আছে। আজকেও তো গরুটা আমার জমিতে দাঁড়িয়ে আছে। ওর একদম কাছাকাছি যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আমি বরং পোটলাগুলোকে এখানে রেখে চলে যাই, তারপর কালকে এসে দেখব সত্যি এই পোটলাগুলো ওই গরু নিয়েছে কিনা। হে আজব গুরু, সৃষ্টিকর্তার দূত, তোমার সেবার জন্য আমি এগুলো রেখে গেলাম, দয়া করে তুমি এগুলো গ্রহণ করো। এই বলে বিশু ওখান থেকে চলে যায়। মা, এবারে হয়তো আমাদের দুঃখ ঘুচবে গো মা। হ্যাঁ রে, তা তো হতেই হবে। তুই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা পরিশ্রম করিস। এবার শুধু পরিশ্রম না মা, আমি ধার করে অনেক টাকাও খরচ করেছি, তবে আমি সব টাকা সময় মতো পরিশোধ করে দিতে পারবো। জমিতে দেখতে পেলাম বেশ ভালো বেগুন গাছ হয়েছে গো। এবার ভালো বেগুন হলে তা বিক্রি করে বেশ টাকা রোজগার হবে গো। হ্যাঁ রে বাবা, তাই যেন হয়। এই অভাবের সংসারে যে আর থাকা যাচ্ছে না। তুমি কোনো চিন্তা করো না মা, কোনো চিন্তা করো না। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরে আমাদের দুঃখ দূর হবে গো মা। রাত কেটে পরদিন সকাল হয়। প্রতিদিনের মতো বিশু বেগুন গাছে জল দিতে জমিতে যায়, আর সেখানে যেতেই সে দেখতে পায় জমির এক পাশে অনেকগুলো বেগুন গাছ খেয়ে ফেলেছে যেন কিসে। এ কি, জমির এই পাশের বেগুন গাছগুলো তো কালকেও ভালো দেখে গিয়েছিলাম, তাহলে আজকে হঠাৎ কিসে খেয়ে ফেললো? আমার এত বড় সর্বনাশটা কে করতে পারলো? বলতে বলতে বিশু নদীর পাড়ের দিকে হেঁটে যেতে শুরু করে। ঠিক এই সময় তার সাথে দেখা হয় রতনের। কিরে বিশু, সকাল সকাল বুকটা এমন বাগলা পাঁচের মতো করে রেখেছিস কেন রে? কি হয়েছে বলতো? আর বলো না গো দাদা, গতকালকেও জমির সব বেগুন গাছ ঠিক দেখে গিয়েছি, অথচ সকাল আসতেই দেখতে পাই কয়েকটা বেগুন গাছ কি যেন একটা খেয়ে নিয়েছে। বলিস কি রে? আমি তো এতদিন শুনেছি গরু ছাগলে দিনের বেলায় জমিতে ঢুকে ফসল নষ্ট করে, তাই বলে আজকাল রাতের বেলাও এই কাজ করতে শুরু করেছে। তা না হলে আর আমি তোমাকে বলছি কেন? নিশ্চয়ই কাল সন্ধ্যাবেলা কেউ গরু নিয়ে যাওয়ার সময় এই কাণ্ড ঘটিয়েছে গো। যাক, এমনিতেও তো তোর জমিতে অনেক ভালো বেগুন গাছ আছে রে, দু একটা গেলে আর কি হবে। তা অবশ্য তুমি ঠিকই বলেছ। আচ্ছা দাদা, তুমি কি আর তোমার জমিতে বেগুন চাষ করবে না? না রে বিশু, আমাকে দিয়ে আর ওসব হবে না রে। তোর জমি ভর্তি এত ভালো ভালো বেগুন গাছ, অথচ আমি যে কয়বার জমিতে গাছ লাগাই না কেন সবই নষ্ট হয়ে যায় রে। আচ্ছা দেখো তাহলে নতুন কিছু করা যায় কিনা। সেদিন সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে এসে বিশু তার মাকে সব কথা খুলে বলে। সব শুনে ওর মা একটু অবাক হয়। রাতের বেলা এখনো গরু ছাগল এসে জমির ফসল খেয়ে নেবে, এটা তো আমি কোনোদিন শুনিনি। তাছাড়া আমাদের গ্রামের সব গরুই তো সন্ধ্যাবেলা গোয়াল ঘরে নিয়ে যাওয়া হয়। আমিও তো এটাই বুঝতে পারছি না মা, তাহলে আমার জমির গাছগুলো খেয়ে ফেললো কিসে? তুই একটা কাজ কর, এখন তো রাত হয়ে গেছে, তুই জমির কাছে গিয়ে দেখ সেখানে কি হচ্ছে এখন। হ্যাঁ, এটা তো বেশ ভালো কথা বলেছো মা তুমি। আমি এক্ষুনি গিয়ে দেখছি কি হচ্ছে ওখানে। এই বলে সে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যায়। তারপর অন্ধকারের ভেতর হাঁটতে হাঁটতে নিজের জমিতে গিয়ে পৌঁছায়। সেখানে যেতেই দূর থেকে একটা দৃশ্য দেখে বিশু চমকে ওঠে। এ আমি কি দেখছি? জমির ভেতরে টকটকে লাল রঙের একটা গরু ঘুরে বেড়াচ্ছে। এমন লাল রঙের গরু আমি তো আমার জন্মে কোনোদিন দেখিনি। চাঁদের আলোর গায়ে পড়ে যেন লাল রংটা আরো গাঢ় হয়ে উঠেছে। পরদিন সকালে গ্রামের বটতলায় বিশুকে ঘিরে একটা ছোটখাটো ভিড় জমে গেল। সবাই বিশুর কাছ থেকে গত রাতের সেই লাল গরুর ঘটনা শুনতে চাচ্ছে। বলো তো বিশু, সত্যি কি ওটা কোনো গরু ছিল নাকি অন্য কিছু? হ্যাঁ গো খুড়ো, ওটা একটা গরুই ছিল,
কিন্তু ওর রংটা বড় আজব, যাকে বলে একেবারে টকটকে লাল রং। এমন লাল রঙের গরু আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি। এই জন্যই তো ভাবি রাতের বেলা তো কোনো গরু এসে ফসলের ক্ষেত নষ্ট করার কথা না। আবার মনে হয় কি খুড়ো, এটা কোনো গরু নয়, বরং এটা দেবতা। আবার এটাই মনে হয় রাতের বেলা গরুটাকে তাড়িয়ে না দিয়ে ওর সেবা করা উচিত। হ্যাঁ রতনদা, একদম ঠিক কথাই বলেছে। আমারও ঠিক এটাই মনে হচ্ছে। ওটা কোনো সাধারণ গরু না, ওর বিশেষ ক্ষমতা আছে। বিশু, তুমি আর দেরি করো না, আজকে রাতে ওই গরুটার জন্য কিছু একটা করো। বুঝতেই তো পারছো, গ্রামে এত লোক থাকতে ওই গরু কেবল তোমাকেই দেখা দিয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন সবাই এত করে বলছো, তখন আজকে রাতে আমি ওই গরুটার সেবা করব। বুঝলে খুড়ো, সৃষ্টিকর্তা হয়তো এই গরুটাকে তার দুধ বানিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। হ্যাঁ, হতেও পারে। তা না হলে এমন গরু তো আর আমরা আমাদের জীবনে কোনোদিন দেখিনি। তাই আমি বলি কি, আমাদের সবার ওই গরুটাকে সেবা করা উচিত। আমরা সবাই যদি ওই গরুটাকে সন্তুষ্ট করতে পারি, তাহলে সৃষ্টিকর্তাও আমাদের ওপর সন্তুষ্ট হবেন। হ্যাঁ, এটা তো বেশ ভালো কথা বলেছিস তুই। ঠিক আছে, আমি জমিদার বাবুকে বলে গোটা গ্রামে এই খবরটা দিয়ে দেব, যাতে সবাই এই গরুটাকে সন্তুষ্ট করার সুযোগ পায়। আচ্ছা ঠিক আছে খুড়ো, সেটাই ভালো হবে। বিকেলবেলা বিশু আর তার মা মিলে কয়েক প্রকারের শাকসবজি, চাল এবং অন্য খাবার পোটলাতে ভর্তি করে। মা, এইসব আজব গরু বা সৃষ্টিকর্তার দূতে আমার কিন্তু একদমই বিশ্বাস নেই। নেহাত বিপিন খুড়ো বলেছে, তাই এই কাজ করতে আমি রাজি হয়েছি। এভাবে বলতে নেই বাবা, হতেও তো পারে যে সৃষ্টিকর্তা আমাদের উপর খুশি হয়ে ওই দূতকে পাঠিয়েছেন। হ্যাঁ, তোমাদের কথার কারণে আমি যাচ্ছি, তা না হলে আর যেতাম না আমি। আগে আজকের দিনটা দিয়ে আয়, তারপর দেখি কি হয়। সেদিন রাতের বেলা পোটলাগুলো মাথায় নিয়ে সে জমিতে পৌঁছায়, আর দূর থেকে দেখতে পায় প্রতিদিনের মতো সেই আজব লাল গরুটা জমির মাঝখানে দাঁড়িয়ে আছে। আজকেও তো গরুটা আমার জমিতে দাঁড়িয়ে আছে। ওর একদম কাছাকাছি যাওয়াটা বোধহয় ঠিক হবে না। আমি বরং পোটলাগুলোকে এখানে রেখে চলে যাই, তারপর কালকে এসে দেখব সত্যি এই পোটলাগুলো ওই গরু নিয়েছে কিনা। হে আজব গুরু, সৃষ্টিকর্তার দূত, তোমার সেবার জন্য আমি এগুলো রেখে গেলাম, দয়া করে তুমি এগুলো গ্রহণ করো। এই বলে বিশু ওখান থেকে চলে যায়। রাত কেটে পরদিন সকাল হয়। বিশু খুব সকালেই নিজের জমিতে আসে, আর সেখানে গত রাতে পোটলাগুলো রেখে গিয়েছিল। সেখানে এসে তাকাতেই রীতিমতো অবাক হয়ে যায়। এখানে তো পোটলাগুলোকে দেখতে পাচ্ছি না, কিন্তু এই পোটলা যদি গরুই নিয়ে যায়, তবে এখানে তো গরুর পায়ের ছাপ থাকার কথা, কিন্তু এখানে তো আমি মানুষের পায়ের ছাপ দেখতে পাচ্ছি। ভেজা মাটির ওপর মানুষের পায়ের ছাপ একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। তার মানে মনে মনে যেটা সন্দেহ করেছিলাম সেটাই হয়েছে। আসলে এটা কোনো আজব গরু বা সৃষ্টিকর্তার দূত নয়, বরং এর পেছনে বসে অন্য কেউ কলকাঠি নাড়ছে। এদিকে গোটা গ্রাম জুড়ে তখন হইচই পড়ে গেছে। জমিদার বাবু গোটা গ্রামের জানিয়ে দিয়েছেন যে সবাই সৃষ্টিকর্তার দূতকে সেবা করে যেন। গতদিনের মতো আজকেও গ্রামের বটতলায় ছোটখাটো ভিড় জমে যায়। ঘুরো, গ্রামের অসংখ্য মানুষ আজকে এই গরুর সেবা করতে যাবে। বেশ, এটা তো অনেক ভালো কথা। সবার সেবা পেলে যদি সৃষ্টিকর্তা আমাদের উপর খুশি হয়ে কোনো আশীর্বাদ করেন। সৃষ্টিকর্তার আসল দূত হলে তবেই তো আমাদের আশীর্বাদ করতেন, কিন্তু ওটা তো কোনো দূত নয়, বরং এর পেছনে কোনো খারাপ মানুষ আছে। তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো বিশু? খুড়ো, এখন তো বিশু এসব কথা বলবেই, কারণ ও তো ওই গরুটার সেবা করে ফেলেছে, হয়তো আশীর্বাদ পেয়ে গেছে। তাই আমরা যাতে ওই গরুর আশীর্বাদ পেতে না পারি, তাই ও আমাকে এসব কথা শোনাচ্ছে, মানে আমাদের শোনাচ্ছে আর কি। খুড়ো, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের মিথ্যা কথা বলছি না। সত্যি আমি বুঝতে পেরেছি ওটা কোনো সৃষ্টিকর্তার পাঠানো গরু না। তুমি যখন এতই বুঝতে পেরেছো,
তখন তোমার আর ওই গরুর ধারের কাছে যাওয়ার দরকার নেই। যা করার আমরাই করব। আচ্ছা ঠিক আছে, আমি এত করে বারণ করলাম, কেউ তো আমার কথাই শুনলে না। আমি আর এ বিষয়ে কোনো কথাই বলবো না। এই বলে বিশু বাড়িতে ফিরে যায়। সেদিন সন্ধ্যা হতে না হতেই তার জমির পাশে গ্রামের অসংখ্য মানুষের ভিড় জমে যায়। কেউ সীমানা বড় হয়ে ওই জমির ভিতরে ঢুকে পড়বেন না, তাহলে সৃষ্টিকর্তার দূত ওই গো দেবতা আমাদের উপর রাগ করবেন। হ্যাঁ ঠিক কথা, ঠিক কথা। উনি আমাদের উপর রাগ হলে হয়তো অভিশাপ দিয়ে দিতে পারেন। আমাদের সাবধান থাকতে হবে। চলো আমরা একে একে গিয়ে সীমানার পাশে আমাদের পোটলাগুলো রেখে আসি। হ্যাঁ চলো চলো, ওই সৃষ্টিকর্তার দূত আমাদের গো দেবতা কিছুক্ষণের ভিতর হয়তো চলে আসবেন। এই বলে একে একে সবাই জমির একটা পাশে তাদের নিয়ে আসা পোটলা রেখে যায়। গ্রামের মানুষের কীর্তি দেখার জন্য বিশু তার জমিতে এসেছিল। হঠাৎ দূরে ঝোপের আড়ালে একটা দৃশ্য দেখে তার চোখ আটকে যায়। এই দিলাম তোর সারা শরীরে পাতলা লাল কাপড় জড়িয়ে, এবার তুই গিয়ে জমিতে দাঁড়া, বাকিটা তখন আপনা আপনি হয়ে যাবে। আজকে মনে হচ্ছে আবার ভরপুর আয় রোজগার হবে। যে পরিবার গ্রামের লোক এসেছে তাতে তো আর ডানে বায়ে তাকানোর সুযোগ নেই। অনেকে তো দেখতে পাচ্ছি আবার পোটলা ভর্তি করে সোনার মোহর নিয়ে এসেছে। যাক বাবা, বেশ ভালোই হয়েছে। বিশুর জমির সব বেগুন গাছ নষ্ট করতে গিয়ে আবার বেশ ভালো আয় রোজগার শুরু হয়েছে। তার মানে এ সব কিছু এই রতন দাদার কারসাজি। সে গরুটাকে লাল রঙের কাপড় পরিয়ে সবার সামনে পাঠায়, আর আমরা সবাই এতদিন ওই গরুটাকে সৃষ্টিকর্তার দূত মনে করেছিলাম। আচ্ছা, এবার তো এর একটা হেস্তনেস্ত করতেই হচ্ছে। বিশু আর দেরি না করে তৎক্ষণাৎ জমিদার বাড়িতে গিয়ে পৌঁছায়। জমিদার বাবু তখন তার কাজ শেষ করে মাত্র ঘুমাতে গিয়েছিল। হঠাৎ বাইরে থেকে বিশুর ডাকাডাকি শুনে সে উঠে বাইরে আসে। কি ব্যাপার বিশু, এত রাতের বেলা আবার বাড়িতে এসে ডাকাডাকি করছো কেন? জমিদার বাবু, আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে এসেছি। আপনাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। কিন্তু এই রাতের বেলা আমি কোথায় যাব? ও, বুঝতে পেরেছি। আজকের রাতে সবাই ওই সৃষ্টিকর্তার দূত গো দেবতার কাছে গেছে। তুমি আমাকে সেখানে নিয়ে যেতে চাও, তাই না? হ্যাঁ জমিদার বাবু, আমি আপনাকে ওখানে নিতে চাই, কিন্তু আমি আপনাকে অন্য একটা জিনিস দেখাবো। আমি ঠিক বুঝতে পারছি না বিশু, এই রাতের বেলা আমি কি জিনিস দেখতে যাব সেখানে, বলো তো। দয়া করে আপনি রাগ করবেন না জমিদার বাবু, আপনি আমার সাথে আসুন, আপনি দেখলেই সবটা বুঝতে পারবেন। অগত্যা জমিদার বাবু বিশুর সাথে চলল। এদিকে ততক্ষণে গ্রামের সব মানুষ গো দেবতার উদ্দেশ্যে তাদের নিয়ে আসা পোটলাগুলোকে রেখে বাড়িতে চলে যায়। আর ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বের হয়ে আসে রতন। নাও গো আমার গরু, তোমার কাজ শেষ। এবার আমি পোটলাগুলোকে নিয়ে বাড়িতে ফিরে যাব। আজ একেবারে ভরপুর রোজগার হয়েছে। গ্রামের সহজ সরল মানুষদেরকে বোকা বানিয়ে তোমার রোজগার করা আমি বের করছি। এ কি জমিদার বাবু, আপনি এখানে? হ্যাঁ জমিদার বাবুকে আমি সাথে করে নিয়ে এসেছি, তা না হলে এই লোক ঠকানো কাজ তুমি আরো বাড়িয়ে দিতে। আমাকে ক্ষমা করে দিন জমিদার বাবু, এমন কোনো কাজ করার আমার ইচ্ছা ছিল না। আমি তো আসলে বিশুর বেগুনের ক্ষেত নষ্ট করতে চেয়েছিলাম। কেন? তোমার নিজেরও তো বেগুনের ক্ষেত আছে, তুমি তাহলে কেন অন্যের ক্ষেত নষ্ট করার কথা ভাবছো? বিশুর জমির পাশে আমার জমি, কিন্তু সেখানে একটা বেগুনও ফলে না। প্রতিবার গাছ লাগালেই গাছ নষ্ট হয়ে যায়, অথচ বিশুর ক্ষেত ভর্তি সুস্থ সবল গাছ। এই দেখে আমার ভীষণ রাগ হয়, আর আমি ঠিক করি রাতের বেলা একটা গরু ছেড়ে ওর ক্ষেত নষ্ট করে দেব। আর একটা সময় তুমি সেই গরুকেই বানিয়ে দাও সৃষ্টিকর্তার দূত, তাই না? আর গ্রামের গরিব মানুষেরা তোমার সেই কথাই বিশ্বাস করে, এমনকি আমিও বিশ্বাস করেছিলাম। তুমি মস্ত বড় অন্যায় করে ফেলেছ রতন।
এর শাস্তি তোমাকে পেতেই হবে। কালকে আবার বাড়িতে বসে তোমার বিচার হবে। পরদিন সকাল হতেই জমিদার বাড়ির সামনেই গোটা গ্রামের মানুষ একেবারে যেন ভেঙে পড়ে। গ্রামের মানুষদেরকে ঠকানোর জন্য সবাই রতনের কঠিন শাস্তি চায়। সবাই শান্ত হও, আমি এক্ষুনি রতনের বিচার কার্য শুরু করব। শান্ত হও। এই ছোকরা কত বড় মিথ্যাবাদী আমি তাই ভাবি জমিদার বাবু। সবাইকে এত বড় ঘোল খাওয়ালো, অথচ বিশু ছাড়া আর কেউ বুঝতে পারলো না। আমি তো সেদিনই তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমরাই তো আমার কোনো কথা বিশ্বাস করলে না। মাঝখান থেকে গ্রামের এতগুলো মানুষের মোহর, টাকা পয়সা আর পোটলা ভর্তি খাবার দাবার সব ওই রতন নিয়ে গেল। ও কিছু নিয়ে পার পাবে না, সব কিছু আমরা ওর কাছ থেকে উদ্ধার করব। জমিদার বাবু, আমরা ওর কঠিন শাস্তি চাই। সবাই একটু শান্ত হয়ে আবার কথা শোনো। তোমাদেরকে ঠকানো রতনের উদ্দেশ্য ছিল না। রতন চেয়েছিল ওই গরুটাকে কাজে লাগিয়ে বিশুর জমির সব বেগুন গাছ নষ্ট করে ফেলবে। যেহেতু বিশুর ক্ষতি করার জন্য এই কাজ করেছে, তাই এই শাস্তিটা বিশুই ওকে দেবে। কিন্তু জমিদার বাবু, কোনো কিন্তু নয় বিশু। তুমি বলো এই রতনের কি শাস্তি তুমি চাও? তুমি যা বলবে তাই হবে। ঠিক আছে জমিদার বাবু, আপনি যখন আমাকে সুযোগ দিচ্ছেন, তখন আমি ওকে একটা শাস্তি দিতে চাই। হ্যাঁ বলে দে বিশু, একটা কঠিন শাস্তির কথা বলে দে, যাতে এমন কাজ করার সাহস আর দ্বিতীয়বার না করে। জমিদার বাবু, আপনি তো জানেন আমাদের গ্রামের সবাই বেগুন চাষ করে। তাই আমি চাই আগামী 1 বছর গ্রামের সবাই যত বেগুন গাছ লাগাবে সব এই রতন জোগাড় করে দেবে। ধন্য ধন্য তুমি বিশু, আমি নিজের কথা ভাবুনি, এমনকি শুধু রতনকে শাস্তি দেবার কথাও ভাবুনি, বরং তুমি গোটা গ্রামের মানুষের কথা ভেবেছো। সত্যি বিশু প্রমাণ করে দিয়েছে যে গ্রামের মানুষকেও কতটা ভালোবাসে। এই কথাটা আমাদের মাথায় একবারের জন্য আসেনি বিশু। তুই যে রতনের উপরে এমন একটা প্রতিশোধ নিবি, এ আমি কোনোদিনও কল্পনাও করিনি। উপস্থিত সবার কথা শুনে বুঝতে পারছি বিশুর বলা শাস্তির কথায় সবাই অনেক খুশি হয়েছে এবং সম্মতও হয়েছে। হ্যাঁ জমিদার বাবু, আমরা রতনের এই শাস্তি চাই। ঠিক আছে, আমি নিজেই বিশুকে দায়িত্ব দিয়েছিলাম যেন শাস্তির কথা ও ঘোষণা করে। বিশু তার কাজটা করেছে। এবারে আমি আবার ঘোষণা দিয়ে দিলাম যে আজ থেকে আগামী 1 বছর গ্রামের মানুষের যত বেগুন চারা প্রয়োজন হবে সব এই রতন দেবে। তার এটাই হলো শাস্তি। জমিদারের মুখ থেকে শাস্তির কথা শুনে সবাই বিশুর নামে ধন্য ধন্য করতে লাগলো। শাস্তি মতো পরবর্তী 1 বছর রতন গ্রামের সবাইকে বেগুনের চারা কিনে দিল। এই ছিল রতনের কুচক্রের সেই শাস্তি।